সাহিত্য সাহিত্য জাতির মেরুদণ্ড, আর তাই হয়তোবা নোবেল পুরস্কার প্রাপ্ত কবিগুরুকে বাঙালিরা জাতির আইকন বলে ভাবি। আর এই সাহিত্য নিয়ে যত আলাপ যত আলোচনা আমরা করব, ততই হব ঋদ্ধ থেকে ঋদ্ধতর। কারণ পরবর্তী প্রজন্মকেও সাহিত্যে উদ্বুদ্ধ করার দায়িত্ব কিন্তু আমাদের উপরেই বর্তায়। একেবি টিভি নিয়ে আসছে সাহিত্যের অনুষ্ঠান সাহিত্য বাসর। কি হবে এই অনুষ্ঠানে? এই অনুষ্ঠানে থাকবো আমি এবং অবশ্যই আপনারা। কোনো একজন কবি এবং সাহিত্যিককে নিয়ে বসে সাহিত্য সমুদ্রে ডুবকি মারব। দেখবেন উঠে আসবে মুঠো মুঠো মুক্ত মণি। রাজ্যের কবি সাহিত্যিকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই একেবি টিভির সাহিত্য বাসরে অংশগ্রহণ করার জন্য সরাসরি যোগাযোগ করবেন নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে। তাহলে চলুন আমরা শুরু করি সাহিত্য বাসর। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে, অস্ত পারে সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, সেদিন বুঝবে। আসবে আবার শীতের রাতে, আসবে না কো আরশে, তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পার্শ্বে, আসবে না কো আরশে। পড়বে মনে মোর বাহুতে, মাথা থুয়ে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়, সেই স্মৃতি নিত ওই বিছানায় কাঁটা হয়ে ফুটবে, বুঝবে, সেদিন বুঝবে। নমস্কার, নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমরা কোথায় আছি। আমরা আছি একেবি টিভির সাহিত্য বাসর অনুষ্ঠানে। আজকে আমরা ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত, আপ্লুত। কেন জানেন? আজকে আমাদের সঙ্গে আছেন পশ্চিমবঙ্গ থেকে আসা বিশিষ্ট কবি, যিনি ইদানিং খুব সহজ সরল ভাষায় প্রতিটি হৃদয় ছুঁয়ে যাচ্ছে। সেই কবি শ্রী জয়দীপ চট্টোপাধ্যায়। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে? না, খুব ভালো লাগছে। আপনারা যে এরকম সাহিত্য সংস্কৃতির উপর একটি এক্সক্লুসিভ প্রোগ্রাম করছেন, এই কনসেপ্টটাই আমার খুবই ভালো লাগছে। কারণ সাহিত্য সংস্কৃতি তো মানুষের হৃদয়ে দরজা খুলে দেয়। মানুষের মধ্যকার যে সুকুমার প্রবৃত্তি, সেগুলো কিন্তু বিকশিত করে সাহিত্য। তো আমার খুবই ভালো লাগছে এবং আমি আশাবাদী যে এই প্রোগ্রাম একদিন সমস্ত মানুষের অত্যন্ত প্রিয় হয়ে উঠবে। বাহ, খুব জানতে ইচ্ছে করছে যে তৎকালীন সময়ের সাহিত্য চর্চা এবং ইদানিং সময়ের সাহিত্য চর্চা, তার মধ্যে কোনো তফাৎ আছে কি? না, অবশ্যই সময়ের নিরিখে নিরিখে সাহিত্য চর্চা বদলে যায়। তখন যেটা সাহিত্য চর্চা হতো মূলত সেটা প্রকাশিত হতো বিভিন্ন পত্র পত্রিকা, বই। কিন্তু এখন প্রযুক্তি নির্ভর এই সময়ে এখন কিন্তু ডিজিটাল মাধ্যম এসে গেছে এবং সেই মাধ্যমে সারা বিশ্বব্যাপী কিন্তু আমাদের যে সৃষ্টি সেটা পৌঁছে যাচ্ছে অগণিত মানুষের কাছে। এটা কিন্তু আমাদের কাছে একটা পরম প্রাপ্তি বলতে পারি। এটা একটা প্রযুক্তির বরদান। সেটাই তো আমি এখানে বসে লিখছি, কবিতা পড়ছে আমেরিকায় বসে, বাংলাদেশ থেকে পড়ছে। অবশ্যই সারা পৃথিবীর বাঙালি বিশ্বের মানুষ আমাদের লেখা পড়তে পাচ্ছে এবং সেটা অটো ট্রান্সলেট হয়ে যাচ্ছে, বিভিন্ন ভাষায় অনুদিত হচ্ছে। সুতরাং একটা বড় কি বলবো, একটা পরিধি খুলে গেছে সাহিত্যের জন্য। আগে কি হতো যে ভালো লিখলেও তাকে হয়তো কিছুটা যোগাযোগ নির্ভর ছিল, যে তার কতটা পত্রপত্রিকার সঙ্গে চেনা জানা আছে সেই রকম। কিন্তু এখন মনে হয় কারোর মধ্যে যদি সুপ্ত প্রতিভা থাকে, প্রচার হতো না, আগে প্রচার হতো কিন্তু খুব সীমিত। হয়তো লিটল ম্যাগাজিন, সেই লিটল ম্যাগাজিনে অনেক ভালো লেখা বেরিয়েছে একটা সময়, কিন্তু সেই লেখাগুলো সেইভাবে বৃহত্তর পাঠকের কাছে পৌঁছয়নি। সেগুলো খুব স্বল্প সংখ্যক মানুষ পড়েছে। আরেকটা ব্যাপার ছিল দাদা, যে সেটা কিনে পড়তে হতো, মানে কিনে পড়লে তবেই সেটা পড়া হতো। এখন যেমন আমরা ঘরে বসে মোবাইলে দেখতে পাই। হ্যাঁ, এটাও একটা ব্যাপার আছে। অনেকে হয়তো সেভাবে অ্যাফোর্ড করতে পারতেন না, কিনতে পারতেন না, কিন্তু এটা এখন একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম, যে কেউ এটা পড়তে পারে। কিন্তু এই প্রসঙ্গে একটু বলার আছে যে তখন একজন সম্পাদক থাকতেন, যিনি সেই লেখাগুলো নির্বাচন করতেন, দরকারে সংশোধন করে দিতেন। কিন্তু এখন
এই ডিজিটাল মাধ্যমের একটা অসুবিধে, সেটা হচ্ছে যে যা লিখছে তাৎক্ষণিকভাবে সেটা প্রকাশ করে দিচ্ছে। এবং আমরা যেটা বলি বা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র যেটা বলতেন যে কখনোই কোনো লেখার পরই কিন্তু সেটা প্রকাশ করা উচিত নয়, কিছুদিন লেখাটা ফেলে রাখা উচিত। সেটা যেটাকে বলে সংশোধন করা, ডেভেলপ করা, পরিমার্জন করা, করে সেটাকে একটা নান্দনিক স্তরে উন্নীত করে তারপর সেটা প্রকাশ করা। কিন্তু এখন কি মানুষের ধৈর্য নেই, পোস্ট করছে। কিংবা হয়তো আমি এরকম দেখেছি, আমি হয়তো কোনো আমার কবিতা পোস্ট করেছি, তার 10 মিনিটের মধ্যে একজন আমাকে সেইটারই রেকর্ডিং করে পাঠিয়ে দিয়েছে যে দাদা আমি আপনার কবিতাটা একবার পড়েই এরকম রেকর্ড করে পাঠালাম। তিনি হয়তো ভাবছেন যে আমি বোধহয় খুব খুশি হব, কিন্তু আসলে এটা আমরা খুশি হই না। আমরা চাই কবিতার মধ্যে একজন যাপন করুন, যিনি বাচিক শিল্পী, বারবার পড়ুন, কবিতার ভেতরে ঢুকুন, তারপর তিনি সেটা নান্দনিকভাবে উপস্থাপনা করুন। কারণ যে কোনো জিনিসের শর্টকাট বলে কিছু হয় না, এটা একটা চলমান সাধনা, এবং আমরা সেই সাধনাতেই বিশ্বাসী। বুঝতে পারছি আপনি বলতে চাইছেন যে আগে যে ব্যাপারটা ছিল যে সম্পাদক ভালো করে দেখে শুনে একটু পরিমার্জিত করে পরিশীলিত করে তারপর সেটা প্রকাশ করত, একটা ছাঁকনি ছিল। হ্যাঁ, ছাঁকনি ছিল। এখন সেটা হচ্ছে না। না, এখন বেশিরভাগ ক্ষেত্রে মানে যে লিখছেন তিনি লিখেই সেটা প্রকাশ করছেন, তো তার জন্য এটার মধ্যে মান থাকছে না। বেশিরভাগ ক্ষেত্রেই আমি তো বলবো মানে সিংহভাগই মান নেই, কেমন। এবং সমস্যা হয় কি, তার বন্ধু বান্ধব বা এই ক্ষেত্রে তাকে ধরিয়ে দেয় না অনেক ক্ষেত্রে, সেই জন্য সে যা লিখছে হয়তো ওই লাইক কমেন্টসের নিরিখেই, বা আজকাল দেখছি দৈনিক সম্মাননা এই সমস্ত কিছু গ্রুপ চালু করেছে, যে যারা লেখার গুণগত মান বিচার না করেই কিছু মানুষকে এরকম পুরস্কার দিয়ে দিচ্ছে নানাভাবে। তো তাতে তারা হয়তো আনন্দ পাচ্ছেন, কিন্তু তাদের ক্ষতি হচ্ছে। তো আমরা চাই আমাদের ভালো লেখা যেমন মানুষ অ্যাপ্রিসিয়েটেড হোক, আমরা চাই যেমন আমাদের ভালো লেখাগুলো অ্যাপ্রিসিয়েটেড হোক, সেরকম যেগুলো দুর্বল লেখা কিংবা যার মধ্যে হয়তো ডেভেলপমেন্টের সুযোগ আছে, সেগুলো সহৃদয় পাঠক আমাদের ধরিয়ে দিন, যাতে আমরা ডেভেলপ করতে পারি। দর্শক বন্ধুরা, এই কবির আমি আরেকটা পরিচয় দিই আপনাদের। এই কবি হলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের ৫ম প্রজন্ম। কাজে বুঝতেই পারছেন আমরা কিভাবে সমৃদ্ধ হচ্ছে আজকে। দাদা, আমরা ভীষণভাবে আপ্লুত আপনাকে পেয়ে। আচ্ছা, ভীষণ জানতে ইচ্ছে করছে যে আপনি যে এই সাহিত্য সম্রাটের পরিবারের ৫ম প্রজন্ম, ব্যাপারটাকে আপনি ঠিক কিভাবে অনুভব করেন? আসলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আক্ষরিক অর্থে বাংলা ভাষা সাহিত্যকে কৌলিন্য দান করেছেন। তার উপন্যাসই কিন্তু বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস, তাই তিনি সাহিত্য সম্রাট। এবং তিনি প্রথম বন্দে মাতরম মন্ত্রের মধ্যে দিয়ে আমাদের মাতৃবন্দনা, দেশকে ভালোবাসার মন্ত্র শিখিয়েছিলেন। এবং আমরা সকলেই জানি যে আমাদের স্বাধীনতা আন্দোলনে যে বীজ মন্ত্র বন্দে মাতরম, যার মধ্যে ছিল হাজার সূর্যের শক্তি, যেটা উচ্চারণ করে হৃদয়ে লালন করে আমাদের হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তারা নির্যাতন সহ্য করেছিলেন, ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন। তো স্বভাবতই সেই পরিবারের মানুষ হিসেবে আমার মধ্যেও অনেক দায়বদ্ধতা কাজ করে, একটা চ্যালেঞ্জিং বলতে পারেন। এবং আমি যেহেতু নিজে লেখালেখি করি, তাই আমার মধ্যে দায়বদ্ধতাও একটা প্রবলভাবে কাজ করে। যে বঙ্কিমচন্দ্র বলতেন, যাহা লিখিলে সমাজের হিত সাধন করা যায় তাহাই লিখিবে, যাহা লিখিলে সৌন্দর্য বৃদ্ধি করা যায় তাহাই লিখিবে, নাম যশের জন্য লিখিবে না, ভালো লেখা হইলে নাম যশ এমনি হইবে। যে লেখা পড়িবা মাত্র সকলে বুঝিতে পারে, অর্থ গৌরব থাকিলে তাহাই সর্বোৎকৃষ্ট রচনা। সুতরাং আমাদের কিন্তু যতই আমরা বিজ্ঞান প্রযুক্তিতে অনেক অনেক এগিয়ে গেছি, এটা বাস্তব, কিন্তু তার সমান্তরালে আমাদের যে অতীত ঐতিহ্য, পরম্পরা, লালিত মূল্যবোধ, সবটা কিন্তু আজ বড় প্রশ্নচিহ্নের সামনে।
আমরা জানি না আমাদের আগামী প্রজন্মের কাছে আমরা কি রেখে যাচ্ছি। আমরা দেখছি প্রকৃতি বদলে গেছে, মানুষের মানসিকতা বদলে গেছে। আমরা আগে বলতাম বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবীর মানুষ আমার স্বজন, আমার আত্মীয়। এটাই ছিল ভারতীয় সভ্যতার ভাবনা। কিন্তু এখন দেশে দেশে মানুষে মানুষে ঐক্য তো নেই, মানুষের মধ্যে হানাহানি, ধর্মান্ধতা, মানুষে মানুষে বিদ্বেষ। তো এটা তো আমাদের কাঙ্ক্ষিত নয়। এবং কবির বা সৃষ্টিশীল মানুষের এখানেই দায়বদ্ধতা, যে তাকে সত্যবদ্ধ হতে হবে। যে কোনো কম্পাসের যেমন একটা অভিমুখ থাকে উত্তর দিক, সেরকম আমরা যারা শিল্প সাধনার অঙ্গনে রয়েছি আমাদের দায়বদ্ধতা সত্য সুন্দরের প্রতি দায়বদ্ধ হওয়া। তাই আমরা সব সময় চেষ্টা করি যে সামাজিক দায়বদ্ধতার নিয়ে আমাদের লেখাগুলো যাতে পরিচালিত হয়, যে সমাজে যে অন্যায়, অবিচার, বঞ্চনা, নিপীড়ন চলছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া, সেটাই একজন কবির দায়বদ্ধতা এবং মানুষের প্রতি তার যে মহত্তম ভাবনা তার একটা প্রকাশ। অসাধারণ একটা কথা আমরা শুনলাম যে একটা লিখে সঙ্গে সঙ্গে পোস্ট করা উচিত নয়, সেটা একটু পরিশীলিত, পরিমার্জিত করে তারপর দর্শকদের সামনে আনা উচিত, তাই তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং আমি আরেকটি কথা বলি যে অক্ষর একমাত্র আমাদের অমরত্ব দিতে পারে। যেটা ভালো সিনেমা তৈরি হয়েছে, ভালো গান হয়েছে, উপন্যাস হয়েছে, কবিতা হয়েছে, সেগুলো সবই তো অক্ষর সাধনা। অক্ষর আমাদের অমরত্ব দিতে পারে। তো তাই এটাকে আমরা চলমান সাধনা হিসেবে আমরা গ্রহণ করি। এবং যে লেখা সমকালীন হয়েও যার মধ্যে চিরকালীন একটা বার্তা রয়েছে, সেই লেখাই কিন্তু থেকে যাবে মানুষের কাছে। আর আমরা তো মানুষের কাছে থেকেই যেতে চাই সৃষ্টির ঐশ্বর্য নিয়ে, তাই না? তাই তো রবীন্দ্রনাথ চিরকালের কবি আমাদের কাছে, চিরকালের আধুনিক কবি। অবশ্যই অবশ্যই। এত বছর পরেও কিংবা ভবিষ্যতেও সবাই বলবে যে আধুনিক কবি, তার জন্যই বোধহয়, সেই অক্ষরের অমরত্বের জন্যই। ঠিক ঠিক। এবারে আপনার সৃষ্টির কিছু উচ্চারণ শুনে নেব আপনার কণ্ঠে। হ্যাঁ, কবিতার শিরোনাম স্বপ্ন কথা। ভালোবাসলে আঘাত পেতে হয়, ভালোবাসলে বিষাদ আসে মনে, তাই বলে কি গোলাপ ফুলে যাব, কাব্য থেকে যাবই নির্বাসনে। দুঃখ আমার মোহন ভূষণ সাজ, বিবর্ণ মুখ ছুঁয়ে আমার পণ, চারপাশে আজ হিংসা অবক্ষয়, লুঠেরাদের অবাধ বিচলন। ধর্ণা মঞ্চে অনশনে যারা, তালিকা থেকে উধাও যাদের নাম, কৃতি হয়েও বঞ্চিত আজ যারা, ভণ্ড দাগী সংবাদ শিরোনাম। হাওয়ায় ভাসে হাজার স্বপ্ন কথা, ইতিহাসের ছাত্র হতেই চাই। বিনাশকালে প্রদীপ জ্বলে ওঠে, মানুষ গড়ে মানুষই দেয় ছাই। আঘাত যত ঘিরবে অভিমুখ, তুলবে মাথা হাজারো প্রত্যয়, যাবেই মুছে বিজ্ঞাপনের মুখ। রুক্ষ দিন হবেই শ্রাবণময়। ভালোবাসলে আঘাত পেতে হয়, ভালোবাসলে বিষাদ আসে মনে, তাই বলে কি গোলাপ ফুলে যাব, কাব্য থেকে যাবই নির্বাসনে। অপূর্ব একটা ভালোবাসার আশাবাদী কবিতা আমরা শুনলাম, ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ। এবার জানতে চাইবো আপনার সাহিত্য যাপনের কিছু কথা। সাহিত্য যাপনের কথা বলতে আমি যেটা চেষ্টা করি যে আমরা তো সেদিক থেকে খুব ধন্য যে আমাদের বাংলাতে, আমাদের ভারতবর্ষে যুগে যুগে অনেক অনেক মনীষী জন্মগ্রহণ করেছেন। তো আমি চেষ্টা করি যে আমাদের ক্যালেন্ডার ধরে সেই নববর্ষ থেকে শুরু করে পরবর্তীকালে রবীন্দ্রনাথকে নিয়ে, কাজী নজরুল ইসলামকে নিয়ে, রাজা রামমোহন রায়কে নিয়ে, বঙ্কিমচন্দ্রকে নিয়ে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে, শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে, স্বামী বিবেকানন্দকে নিয়ে, এরকম আমাদের মনীষীদের নিয়ে যাতে আমি কয়েকটা করে কবিতা অন্তত লিখতে পারি। এবং বিভিন্ন বিষয় নির্ভর, ধরুন পরিবেশ দিবস,
শিক্ষক দিবস। তো সেই বিষয়ে নির্ভর যাতে আমার কিছু কবিতা থাকে এবং প্রতিটা কবিতার মধ্যে যাতে একটা মেসেজ থাকে, সেটার মধ্যে যেমন নান্দনিকতা থাকবে, কবিতার প্রতিটা শর্ত মেনে সেগুলো তৈরি হবে, কবিতা ব্যঞ্জনা নিয়ে আসবে, কিন্তু তার মধ্যে একটা উত্তরকালের জন্য একটা মেসেজ থাকবে যেটা অভিমুখ হচ্ছে সত্য ও সুন্দর। কারণ একমাত্র যে লেখার মধ্যে সত্য থাকে সেটা কিন্তু বেঁচে থাকে। সেটাই। এবং সত্য হচ্ছে এমনই আলো যেটা হয়তো এখন বোঝা যাচ্ছে না, কিন্তু সেটা অনেক অনেক দিন পরে সেটা প্রকাশিত হবেই। তাই আমাদের সত্যের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। আমরা যারা লেখালেখি করি, আমরা তাৎক্ষণিক কোথায় পুরস্কার পাবো, কোথায় একটা মঞ্চে সুযোগ পাবো, তার জন্য কিন্তু আমরা সত্য থেকে কখনোই বিচ্যুত হব না। এটা আমাদের একটা পরীক্ষাও বটে। একদম একদম। আমাদের শুভকামনা রইল আপনার ইচ্ছেগুলো বাস্তবায়িত হোক। এবারে আবার একটা কবিতা শুনতে চাইবো আপনার। হ্যাঁ, আমরা যে এত কবিতা ভালোবাসি, কবিতার তো আসলে শীর্ষ শিল্প। কবিতা সত্য সুন্দরের কথা বলে, কবিতা মানবতার কথা বলে। তো তাই আমি কবিতা নিয়ে একটি কবিতা নিবেদন করছি। কবিতাটির শিরোনাম স্বপ্ন কবিতা। আচ্ছা। আমি সেই কবিতার স্বপ্ন দেখি যা মানুষের কাছে জ্যোৎস্না হয়ে ঝরে পড়বে, ধূসর মনে অনির্বাণ প্রত্যয় হয়ে জেগে থাকবে আবহমান, মানুষকে দেবে সম্প্রীতির মহার্ঘ মন্ত্র। ক্ষয়ে যাওয়া ভালোবাসার ডিজিটাল পৃথিবীতে একটু প্রশান্তি চায় মানুষ। গভীর অনিশ্চয়তার আবর্তে সময় শাসনে ছুটে চলেছে সেলফি জেনারেশন। তাদের চারপাশে শুধুই হানাহানি, বারুদ, দূষণ, মুখোশ পরা মানুষের বিরামহীন নগ্নতা। চিরায়ত কবিতার শরীর ছুঁয়ে বেঁচে থাকে বৈদুর্য আলো, শুদ্ধতার স্বপ্ন বীজ। শুধু শব্দের পর শব্দ সাজিয়ে নয়, অক্ষর প্রতিমার দিগন্ত ছুঁয়ে আমরা পরিশুদ্ধ হতে চাই, নিতে চাই আলোর শপথ প্রিয় পৃথিবীর জন্য। কবিতা শরীরে রেখে যেতে চাই সূর্যের দীপ্তি, চাঁদের স্নিগ্ধতা, শুদ্ধতার স্বপ্ন বীজ। অপূর্ব অপূর্ব একটা কবিতা আমরা শুনলাম। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। যেতে যেতে ছোট করে একটু শুনতে চাইবো কবির কাছে যে পরবর্তী প্রজন্মের কবিরা যারা লেখালেখিতে এসছেন ওদের সম্পর্কে আপনার কি বার্তা থাকবে, ওদের কাছে কি বার্তা থাকবে? আমি বলবো অনেক অনেক পড়াশুনো করতে হবে, কে কি লিখছে আমাকে পড়তে হবে, এবং আমার অতীত আগেকার কবিরা কি লিখে গেছেন, কিন্তু সব কিছু পড়ার পরে আমাকে লিখতে হবে আমার নিজস্ব কাব্য ভাষায় এবং আমার চারপাশের যে অনুষঙ্গ আছে। আমি আজকে যখন লিখবো স্বাভাবিকভাবে আমার মধ্যে ইন্টারনেট আসবে, আমার হোয়াটসঅ্যাপ আসবে, টেলিগ্রাম আসবে, নানা রকম প্রযুক্তি নির্ভর কথাবার্তা আসবে, কিন্তু তার মধ্যে চিরায়ত সত্য থাকবে, সময়ের স্থাপত্য থাকবে, যাতে 25 বছর পরে মানুষ পড়লে বুঝতে পারে যে এই কবি যখন লিখেছিলেন তখন 5G এসেছিল প্রযুক্তি। ঠিক আছে, একটা সময়ের স্মৃতিচিহ্ন যাতে থেকে যায় সেটা যেমন মাথায় রাখতে হবে, কিন্তু তার মধ্যে একটা ট্রুথ, একটা চিরায়ত কিছু থাকতে হবে, একটা সত্য সুন্দরের কথা বলতে হবে। কারণ কিছু আছে না যেটা চিরন্তন, যেটা মানুষের প্রতি মানুষের সহমর্মিতা, ভালোবাসা, পৃথিবী যতই বদল হোক এইগুলো যদি চলে যায় তাহলে আর পৃথিবী থাকবে না। সুতরাং আমাদের এগুলো প্রচার করতে হবে যে মানবিক গুণাবলীর যাতে বিকাশ হয়, মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে হবে। আমাদের বলতে হবে যে প্রকৃতিকে ভালোবাসো, গাছকে ভালোবাসো। প্রকৃতি আমাদের আতিথ্য দিয়েছে কিছু দিনের জন্য, তো প্রকৃতিকে আমরা মা হিসেবে দেখি। আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিও কিন্তু আমাদের সেইভাবে আমাদের ভালো জীবন দেবে এবং আমরা উত্তর প্রজন্মের কাছে সুন্দর পৃথিবীকে রেখে যেতে পারবো। তা না হলে যে আমরা যা এখন দেখছি ভয়ঙ্করভাবে প্রকৃতি বদলে গেছে এবং আমাদের কাছে একটা বড় আশঙ্কা নিয়ে আসছে যে আমরা কি করব আগামী দিনে। তাই আমাদের অনেক বেশি সমাজ সচেতন হতে হবে। আমাদের
প্রচুর প্রচুর বৃক্ষরোপণ করতে হবে। আমাদের যে প্লাস্টিক, পলিথিন, এই সমস্ত যেগুলো আমরা জানি, এগুলো সবাইকে একটু একটু করে বর্জন করা শুরু করতে হবে। তা না হলে কিন্তু আমরা জানি না আগামী দিনে আমাদের জলস্তর নেমে গেছে, আমরা জানি। আমরা জল অপচয় করব না। আমরা অনেক কিছু বলি কিন্তু নিজের জীবনে সেটা পালন করি না। আমরা 21শে ফেব্রুয়ারির সময় খুব ভাষা দিবসের কবিতা পড়ি। আমরা 21শে ফেব্রুয়ারি বা 19শে মের সময় আমরা ভাষা দিবসের কবিতা পড়ি, কিন্তু আমাদের ভাষা প্রেম ওই দিবসের পরে কিন্তু অস্তমিত হয়। তো আমি যেটা বলবো, যেটা আমরা বিশ্বাস করি, আমরা যেন সেটাই লালন করি, তাহলে আমরা সমৃদ্ধ হব। আমরা দিবসগুলো পালন করি, দিবসের অন্তরালে যে শপথ আছে সেগুলো আমরা প্রায়শই ভুলে যাই। তো আসুন আমরা আমাদের নিজেদের থেকে নিজেদের ডেভেলপমেন্টটা শুরু করি। আসলে শিক্ষা মানে তো প্রকৃত শুধুমাত্রই ডিগ্রি নয়, একটা এনলাইটমেন্ট, আলোকিত শিক্ষা, ভেতর থেকে একটা আলো জ্বালানোর যেটা, সেটাই হচ্ছে শিক্ষা। আসুন আমরা শিক্ষার আলোয় নিজে আলোকিত হই এবং মানুষকে আলোকিত করি। জয় হিন্দ, বন্দে মাতরম। একদমই তাই, একদমই তাই। আর আজকে আমাদের অনুষ্ঠানও আলোকিত হয়ে উঠলো আপনার আলোয়। আমরা ভীষণভাবে ঋদ্ধ হলাম আপনাকে পেয়ে। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। নমস্কার। নমস্কার।